পুরো মুগ্ধ করা ভিউ। ওয়েলকাম টু দ্য রোড টু হেভেন ধোলাভিরা। আমার পেছনে দেখো পুরো হোয়াইট স্যান্ডের মরুভূমি, পুরো সফেদ কচ্ছ। কেমন লাগলো সবার রোড টু হেভেন? সবাইকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে হরপ্পান সিটির গেট, ফ্রি এন্ট্রি ফর অল। মিউজিয়াম রয়েছে, মিউজিয়াম কিন্তু 5টায় বন্ধ হয়ে যেতে। আমরা যাচ্ছি এবার ফাইনালি হরপ্পা সিভিলাইজেশন দেখতে। আর 2005 সালে টোটাল যে সাইটটা 250 একরের, তার 20% শুধু ওপেন করা হয়েছে 2005 সালে, বাকি 80% এখনো ওপেন করা হয়নি বা এক্সকাভেশন এখনো চলছে। আমাদের গাইড বলছে যখন এই জমিটা, এই 250 একর জমি যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লোকাল লোকের থেকে নিয়েছে, লোকাল লোকদের তখন পার একর মাত্র 3200 টাকা 3500 টাকা মতো অফার করা হয়েছিল। अच्छा, हम लोग यहाँ से स्टार्ट करते हैं ना, वो लोग ऐसा उल्टा है उर्दू के हिसाब से। 1 ফিট হাইটের এই লেটারগুলোকে পাওয়া গেছে, 10টা লেটার এরকম পাওয়া গেছে এবং এগুলো এখনও ডিকোডিং করা হয়ে ওঠেনি বা ডিকোডিং করতে কেউ পারেনি। তো যদি ডিকোডিং করা সম্ভব কেউ করতে পারে তাহলে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়ে যাবে তোমরা। জায়গাটা দেখো শুধু, ওফ, একটা স্মল ক্যানিয়ন বলতে পারো। কেমন লাগলো খারি নদী গর্জ? ভীষণ ভালো, মানে টু গুড, নেচার অ্যাট ইটস বেস্ট। কেমন লাগছে? Welcome back to the channel once again. I hope you guys are doing absolutely fine. তো আজকে হচ্ছে 5th of January, এখন রয়েছি আমরা ভুজে। আগের এপিসোডে তোমাদের নিয়ে গেছিলাম দ্য গ্রেট রান অফ কাচ দেখতে, রান মহোৎসব দেখতে। তো আগের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে, আজকের এপিসোডে তোমাদের নিয়ে যাবো দ্য রোড টু হেভেন। প্রত্যেকটা ট্রাভেলার, প্রত্যেকটা বাইকারের কাছে এটা একটা স্বপ্ন যে রোড টু হেভেন দিয়ে একবার জার্নি করবে। তো সেই রোড টু হেভেন বা ধোলাভিরাতে আজকে আমরা যাব। আর ভুজ থেকে ধোলাভিরার ডিস্টেন্স হচ্ছে 120-125 কিলোমিটার মতো। ধোলাভিরা যাওয়ার আগে এখন এখান থেকে ভুজ থেকে খুব সামনে একটা ক্যানিয়ন রয়েছে, একটা ক্যানিয়নের মতো জায়গা, খারি নদী গর্জ এই জায়গাটা রয়েছে। এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে ওই জায়গাটায় যাব। ওই জায়গাটা দেখে তারপর আমরা ধোলাভিরার জন্য জার্নি স্টার্ট করব। ভুজ থেকে ধোলাভিরা হচ্ছে 120 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর ধোলাভিরা দেখে যদি আমাদের সময় বাঁচে, কারণ ধোলাভিরাতে বেশ 4-5টা পয়েন্ট কভার করা আছে, যেমন চিপ্পার পয়েন্ট আছে, ফসিল পার্ক রয়েছে, আর্কিওলজিক্যাল মিউজিয়াম রয়েছে, হরপ্পা সভ্যতা নিদর্শন রয়েছে, আর রোড টু হেভেন তো রয়েছেই। তো ওই সবকটা পয়েন্ট কভার করে যদি সময় বাঁচে আমরা এখানে ভুজে 4টে-5টার মধ্যে রিটার্ন করতে পারি, তাহলে ভুজের যে হাইয়েস্ট পয়েন্ট মানে ভুজিও ফোর্ট, সেটাতে আমরা ভিজিট করব। এটা হচ্ছে ভুজের অনেক পুরনো একটা ফোর্ট। তাহলে চলো আর বেশি দেরি করছি না, এখন 9টা বাজে আর আমরা বেরিয়ে পড়ছি আজকের আমাদের জার্নি করতে। তো চলো বাকি কথা বলছি জার্নি স্টার্ট করে। আমরা এসে পৌঁছে গেছি খারি নদী গর্জে। ভুজ থেকে ডিস্টেন্স হচ্ছে 5.5 কিলোমিটার মতো। আর ওই যে আমাদের গাড়িগুলো সব, আমাদের গাড়িটা ওখানে রয়েছে, আরও টুরিস্টরা এসছে। জায়গাটা খানিকটা এরকম, ওই নিচটায় যেতে হবে, ওইখান দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে গিয়ে নিচে যেতে হবে। তারপর এখানে একটু ওই ক্যানিয়ন টাইপের জিনিস দেখার জন্যই আমরা এসছি। তো চলো নিচে গিয়ে তারপর তোমাদের ভিউ দেখাচ্ছি। জায়গাটা দেখো শুধু, ওফ, একটা স্মল ক্যানিয়ন বলতে পারো। গ্র্যান্ড ক্যানিয়ন আমরা দেখেছি ফটোতে, ভিডিওতে। ইটস এ স্মল ক্যানিয়ন। এখান দিয়ে আস্তে আস্তে সবাই নামছে, একদম নিচ অব্দি যাওয়া যায়। দেখো লোকজন একদম নিচ অব্দি গেছে। নিচে একটা নদী থাকার কথা, খারি নদী তার নাম। দেখি নদীটা দেখতে পাই কিনা নিচে গিয়ে। এখানে তো একটা ড্রোন শট বানতা হ্যাঁ, ড্রোন শট দেখাবো তোমাদের।
লাগলো খাড়িনাদি গর্জ? ভীষণ ভালো, মানে টু গুড, নেচার অ্যাট ইটস বেস্ট। অবশ্যই ভুজে থাকলে, ভুজে যদি তোমরা স্টে করো, ভুজ থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই সুন্দর জায়গাটা। অবশ্যই ভিজিট করো, আর ভিজিট করে কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো খাড়িনাদি গর্জ দেখে এখন আমরা যাচ্ছি এইবারের ট্যুরের মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ধোলাভিরা দ্য রোড টু হেভেন দেখতে। খাড়িনাদি গর্জ থেকে ডিস্টেন্স পড়বে 130 কিলোমিটার, সময় লেগে যাবে 2.5 ঘন্টা। আর যাওয়ার পথে আর কিছু সেরকম দেখার নেই, আমরা ডিরেক্ট পৌঁছবো দ্য রোড টু হেভেন। সো ভুজ থেকে NH 341 NH 341 ধরে আমরা এখন যাচ্ছি ধোলাভিরার দিকে। ধোলাভিরা যেতে গিয়ে খাবদা বলে একটা পয়েন্ট আসবে, খাবদা বা খাবরা বলতে পারো। সেটা থেকে 2-3 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি ফর এ ব্রেক। ওই খাবদা থেকে ডান দিকে নিতে হবে ধোলাভিরা রাস্তার জন্য। তো এখনও আমাদের 60 কিলোমিটার যেতে হবে ধোলাভিরা ভিলেজে পৌঁছানোর জন্য। তার আগে 30-40 কিলোমিটার আগেই শুধু শুরু হয়ে যাবে দ্য রোড টু হেভেনের রাস্তা। মানে আর কিছুক্ষণের ব্যাপার, আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা রোড টু হেভেনের রাস্তা ধরে ফেলবো। সামনের 3 কিলোমিটারের মধ্যেই আসছে আধাব। এই আধাব ক্রস করেই কিন্তু আমরা চলে যাব ধোলাভিরার রাস্তায়, মানে দ্য রোড টু হেভেনে। মানে আর কিছুক্ষণের অপেক্ষা, জাস্ট আর 15-20 মিনিট, তারপরেই আমরা ধরে নেবো রোড টু হেভেনের রাস্তা। তো ধোলাভিরা পৌঁছানোর আগে আবার একটু দাঁড়াতে হলো, কেন সবার খুব খিদে পেয়ে গেছে। অলরেডি 1-1:30 বাজে অলমোস্ট। তো ভাবলাম যখন এখন প্রায় 30-40 কিলোমিটার টানা যেতে হবে, প্লাস ওখানে দাঁড়াবো, ফটো তুলবো, সামনে কোথায় খাবার দাবার পাবো কিনা। তো এটা লোকাল দোকান দেখতে পেলাম, ধাবা মতো। দোকানের নাম হচ্ছে ভারত টি হাউস অর লজ। অরটা মানে অ্যান্ড লজ করে দিয়েছে, ইংলিশে অ্যান্ড করে দিয়েছে। তো যাই হোক, এখানে এখন আমরা গুজরাতি ডিশ ট্রাই করব, লোকাল ফুডে কিছু খেতে হবে। তো গুজরাতি ডিশ ট্রাই করে লাঞ্চ করে আমরা সামনে এগোবো ধোলাভিরার দিকে। পুরা अभी नमक दिखेगा? समुद्र का पानी है अभी भी? हाँ अभी नहीं है। এটা কি খাচ্ছো? सेव टमाटर की सब्जी। सेव माने चाउ? सेव माने जो सेव बोली हमरा, उधर थोड़ा सेव बोले भैया। ये चौली की सब्जी है ना? क्या ये ये चले गया। हाँ 6 5 3 2 1 চলো এন্টার করলাম আমরা ওয়ে টু হেভেনে। সো ফাইনালি আমরা চলে এসেছি দ্য রোড টু হেভেনে, যে রাস্তাটা কানেক্ট করছে ধোলাভিরাকে। আমার পেছনে দেখো পুরো হোয়াইট স্যান্ডের মরুভূমি, পুরো সফেদ কচ্ছ, কচ্ছের সৌন্দর্য, কচ্ছের ঐতিহ্য, আমাদের দেশের ঐতিহ্য। দ্য রোড টু হেভেন, দ্য হোয়াইট ডেজার্ট এখনো রয়েছে, পুরোপুরি শোকায়নি। আমি সামনে গিয়ে যে জায়গায় একটু ভিড়টা কম থাকবে সেখানে গিয়ে ড্রোনটা উড়াবো। আর ড্রোন শটটার জন্য এখানে আসা, ড্রোন ভিউ নেওয়ার জন্যই কিন্তু এখানে আসা। হ্যাঁ, বাইক নিয়ে আসতে পারিনি, সেই আক্ষেপটা রয়ে গেল। কখনো কখনো হবে, বাট ড্রোন শট তো নিতেই হবে। দেখো কোথায় চলে এসেছি, আমাদের গাড়ির ছাদে এসে বসে আছি। আর এখান থেকেই তো আসল ভিউটা আসবে, একবার শুধু দেখো। ও বড় ভিউ। ওয়েলকাম টু দ্য রোড টু হেভেন ধোলাভিরা। এরপর তোমরা এনজয় করো দ্য বিউটিফুল ড্রোন শট অফ রোড টু হেভেন ধোলাভিরা। চলো 1 2 3 এন্ড ফ্লাই।
ফাইনালি ওই যে গেট আসছে ওটাই হচ্ছে রোড টু হেভেনের শেষ, মানে 30 কিলোমিটার সুন্দর রাস্তাটা এখানে শেষ হলো। আর হঠাৎ করে দেখো প্রচুর সিভিলাইজেশন এখানে এখন দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর হোটেল কটেজ দেখা যাচ্ছে। এই যে দেখলে বাঁ দিকে ধোলাভিরা, সোজা যাচ্ছে রাপার। রাপার হচ্ছে আমার প্রথম কর্মস্থল, এখান থেকেই আমার কর্মজীবনের সূত্রপাত হয়েছিল। এই বাঁ দিকের রাস্তায় চলে যাবো আমরা ধোলাভিরার দিকে। ধোলাভিরার যে হরপ্পন সভ্যতার জায়গাটা, সেই জায়গাটা আমরা যাব। আর রোড টু হেভেনের জার্নিটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না, ফেরার সময় আমাদের এদিক দিয়েই ফিরতে হবে। আর আমরা রোড টু হেভেনের সানসেট দেখবো, তো ব্যাপারটা কিরকম হতে চলেছে বুঝতেই পারছো। আর ধোলাভিরাতেও স্টে করার দেখো সুন্দর সুন্দর অপশান রয়েছে, কি সুন্দর কটেজের মতো হোটেল রয়েছে, বেশ সুন্দর। দেখো তোমরা ধোলাভিরাতে এসেও থাকতে পারো, কিন্তু প্রচুর হোটেল দেখতে পাচ্ছি আমি চারপাশে। তো ধোলাভিরা থেকে আমরা এখন চলে এসেছি হরপ্পন সিভিলাইজেশন দেখতে। আর এই হচ্ছে হরপ্পন সিটির গেট, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। টিকিট কাটতে হবে কিনা দেখছি, ভেতরে ঢুকে তারপর জানাচ্ছি। ফ্রি এন্ট্রি ফর অল, শুধু রেজিস্টার একটু এন্ট্রি করে নিতে হয়, নাম ধাম কোথা থেকে আসছো ব্যাস, আর বাকি এনজয় করো। গাইড নিয়ে নিতে পারো, কোনো এত বড় জায়গা, প্রায় 200 স্কোয়ার কিলোমিটার বা 250 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই জায়গাটা রয়েছে। মিউজিয়াম রয়েছে, মিউজিয়াম কিন্তু 5টায় বন্ধ হয়ে যায়, তো আমাদের আগে সাজেস্ট করলো যে মিউজিয়ামটা আগে তোমরা দেখে নাও, তারপর হরপ্পা সিভিলাইজেশন দেখতে যাবে, যেটা হচ্ছে ওই সাইডে। ওই আমার পেছনে যে ঢিপিগুলো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন এক্সকাভেশন জোনটা, আর ওইখানে রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামটা আগে দেখে নিতে বললো। মিউজিয়াম দেখে আমরা যাচ্ছি এবার ফাইনালি হরপ্পা সিভিলাইজেশন দেখতে, যে এক্সকাভেশন সাইট যেটা রয়েছে, যেটা ওপেন করা হয়েছিল 2005 সালে। 1990 সালে প্রথম এর এক্সকাভেশনের কাজ শুরু হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা। আর 2005 সালে টোটাল যে সাইটটা 250 একরের, তার 20% শুধু ওপেন করা হয়েছে 2005 সালে, বাকি 80% এখনও ওপেন করা হয়নি বা এক্সকাভেশন এখনও চলছে। বা এখানে এসে যারা হিস্ট্রি ভালোবাসো তারা অবশ্যই কিন্তু গাইড নিয়ে নিও। হরপ্পা সভ্যতা আমরা অনেকেই ছোটোবেলায় বইতে পড়েছি এবং অনেকেই হয়তো ভুলে গেছি এর হিস্ট্রি সম্বন্ধে, অ্যাকচুয়াল হিস্ট্রি সম্বন্ধে। তো গাইড নিয়ে নেওয়াটা খুবই দরকার যদি পুরোটা ভালো করে ঘুরতে চাও, পুরোটা ভালো করে বুঝতে চাও। আমরাও গাইড নিয়ে নিয়েছি, ওই যে সামনে যাচ্ছে আমাদের গাইড। আর এই আমরা এন্টার করবো এখানে হরপ্পা সিভিলাইজেশনের ভেতরে, এক্সকাভেশন সাইট, মেন এক্সকাভেশন সাইটের ভেতরে। আর সাইডের এখানে চার্জ করে 400-500 টাকা মতো চার্জ করে। এটা হচ্ছে সবচেয়ে বড় রিজার্ভার হরপ্পা সিভিলাইজেশনের। এইটা প্রত্যেকটা ইতিহাস বইয়ে পাওয়া যায়। সব কিছু হয়তো এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর বাকি গাইডের মুখে তো শুনছি, আর নিজের পুরনো ইতিহাসের পাতাগুলোর একটুখানি रिविजन করে নিচ্ছে, ঝালিয়ে নিচ্ছে আর কি। তো क्योंकि उन लोगों को पता था पिरामिड बनाने का रीज़न, क्योंकि उन लोगों को पता था यहाँ सी है तो अर्थिंग और सुनामी आएगी, सीधा रखेंगे तो हीट होगा तो ठीक है। अभी आप घूम रहे हो कच्छ डिस्ट्रिक्ट आर्थिक जोन, জায়গাটা কিন্তু হিউজ বড়, প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা সময় লাগবে পুরোটা বুঝতে। তো সেই মতো সময় হাতে নিয়ে এসো। আর সবচেয়ে ভালো লাগছে যেটা দেখো, প্রচুর বাচ্চা এসছে স্কুল থেকে, তাদের টিচাররা তাদের নিয়ে এসছে। এখানে একটা ট্রুপ, তো এদের দেখে বেশ ভালো লাগছে। এরা এখানকার হিস্ট্রি সম্বন্ধে জানছে, নোট করছে, কেউ স্কেচ বানাচ্ছে। তো এটা দেখতে আমার খুব ভালো লাগলো এখানে। আর নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে এত সুন্দর ইঞ্জিনিয়ারিং আইডিয়াস তখনকার দিনে, ভাবো কোন যুগের 5000 বছর আগেকার তাদের মাথায় এলো কি করে। এত সত্যি অদ্ভুত
ইঞ্জিনিয়ারিং স্কিলস তার নিদর্শন, সেটা এখানে এলে তোমরা বুঝতে পারবে কীভাবে সুন্দরভাবে ইরিগেশন সিস্টেমটাকে এরা সাজিয়েছে যাতে কারো জলের কোনো দিন অভাব নয় এখানে, কেন যেহেতু মরুভূমির মাঝে, তো সিস্টেমটা কীভাবে এরা সাজিয়েছে সেটা দেখার মতো একদম। और 4 है क्योंकि जाहिर सी बात है धोलावीरा बिग सिटी था तो 4 यहाँ लोग फार्मिंग। দেখো ওখানে যে 4টে তোমরা চৌবাচ্চা মতো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গ্রেনারি এখানকার, মানে হচ্ছে এখানে আনাজ স্টোরেজ করা হতো। আমাদের গাইড বলছে যখন এই জমিটা, এই 250 একর জমি যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লোকাল লোকের থেকে নিয়েছিল বা সরকার লোকদের, তখন পার একর মাত্র 3200 টাকা 3500 টাকা মতো অফার করা হয়েছিল। তো লোকাল লোকেরা সেটা অ্যাকসেপ্ট করেনি, তার বদলে বলেছিল ইদার আমাদের অন্য কোথাও জমি দিয়ে দাও বা আমাদের এখানকার যে খনন কার্য চলবে সেখানে আমাদের ছেলেদের কাজে রেখে দাও, যে আমাদের রুটি রোজি চলতে থাকে। সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনও অ্যাকসেপ্ট করেনি এবং সেই নিয়ে কোর্টে এখনও কেস চলছে। সেটা আমাদের গাইড এখানে বললো যে কেস এখনও চলছে, গভর্নমেন্ট এখনও সেটা অ্যাকসেপ্ট করেনি। আর ও আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, আমাদের মোদি সরকার বলেছিল হর ঘর মে পানি আনা চাইয়ে, বাট ধোলাভিরাতে এখনও কোনো জলের সোর্স নেই। বলছে গ্রামের মহিলারা বা ছেলেরা 50 কিলোমিটার 70 কিলোমিটার দূরে এসে এখানে কোথাও একটা কুয়ো আছে সেখান থেকে জল নিয়ে যায়। ব্যাংক এখান থেকে 60 কিলোমিটার দূরে, হসপিটালও অনেক দূরে। হসপিটালটা খুব দামি কথা বললো, যে লোক জিন্দা है उसके लिए सरकार के पास पैसा नहीं है और मुर्दे के लिए सरकार करोड़ों खर्चा कर रहा है। और वॉल का वॉल सही है, এটা ফ্লোর, এটা সিলিং एक्चुअल बोर्ड। एक एक चीज ये सिटी के आउटर वॉल से बाहर मिला है उन लोगों का सिमेंट्री बरियल के लोगों को पानी यहाँ से अवेलेबल था, ये वेल से। उन लोगों को 16 वाटर रिजर्वायर जाने की जरूरत नहीं थी। ওই দিকটা দেখো, ওইদিকে কিন্তু এখনও কিছু কিছু কাজ চলছে, এখনও পুরোপুরি ওপেন করেনি। আর এদিকে আমাদের গ্রুপটা রয়েছে, গাইড কিন্তু এখনও বোঝাচ্ছে অনেক কিছু, দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। দূরে ওই যে গোল গোল মতো যেটা রয়েছে ওটা দেখতে পাচ্ছ, ওটার হিস্ট্রিটা একটু বলে দিই। বেশ ইন্টারেস্ট লোকাল বাড়ি বা ওগুলোকে বলা হয় বুঙ্গা। বুঙ্গার মানে হচ্ছে ওরা গোল গোল ফর্মে বাড়িগুলো বানাতো, যাতে যখন যদি সুনামি আসে তাহলে কী হয়, ওয়েভগুলো, সুনামির ওয়েভগুলো দুধার থেকে কেটে বেরিয়ে যায়। আর আর্থওয়েক এলে কী করতো, ওর মধ্যখান থেকে একটা কাঠের সাপোর্ট দিত সিলিংয়ে, আর সিলিংয়ের চারদিকে ওরকম কাঠের একটা মাচা মতো বানাতো, পিরামিডের মতো চূড়া করে, তারপর ঘাস লতাপাতা দিয়ে দিত। তাতে কী হতো, ভূমিকম্প এলে সেন্টার যেটা পয়েন্ট, যেটা মেন সাপোর্ট দিত সেটা হিলতো, বাট ঘরটা ভাঙতো না। আর এরকম গোল করে বানাতো যাতে সুনামি এলে সুনামির ঢেউটা চারদিক থেকে বেরিয়ে যায়। তো তখনকার দিনে এত মানে ইঞ্জিনিয়ারিং বুদ্ধিশুদ্ধি কী করে না, অদ্ভুত সব সৃষ্টি। এই বাড়ি, এই বুঙ্গা বাড়ি কিন্তু তোমরা যদি এখনও লোকাল ভিলেজে কোথাও যাও, ধোলাভিরার ভেতরে ভেতরে যে অ্যাকচুয়াল ভিলেজগুলো আছে, এখনও এই ধরনের বাড়ি দেখতে হবে বুঙ্গা। আমি কিছু রেফারেন্স ইমেজ তোমাদের দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। मेन एंट्री गेट रहने का रीजन है, एक तो यहाँ से 10 लेटर्स का साइन बोर्ड मिला है, वर्ल्ड का सबसे बड़ा साइन बोर्ड धोलावीरा मिला 10 लेटर्स। और एक এই ঘাটগুলো দেখতে পাচ্ছ এই পাথরটার উপরে, পাথরের উপরে যে ঘাটটা দেখলে এটা হচ্ছে কিছুই নয়, যে কলম যে তৈরি করতো না, বিল্ডিংয়ের যে কলম হয় বা পিলার আমরা বলি, সেই কলমে তো মেনলি এই কলমে কী হতো, এরকম ইন্টারলকিং সিস্টেম করতো, মেল ফিমেল থ্রেড যেটাকে বলা হয়। এখন যেটা দেখা যাচ্ছে এটা ফিমেল থ্রেড, এর উপর মেল থ্রেডগুলো ভেতর থেকে এরকমভাবে লেগে তৈরি হয়ে যেত। আর এইভাবেই ওরা ইন্টারলকিং করে কলমগুলো বানাতো। মেনলি লাইমস্টোন আর স্যান্ডস্টোন দিয়ে এখানে কাজ হতো। আর শুধু দেখছি আর ভাবছি যে এত সুন্দর স্কাল্পচার, এত আর্কিটেকচার, এত সুন্দর আইডিয়াস, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কী করে 5000 বছর আগে কী করে সম্ভব। আর এই খালি জায়গাটা পুরো হচ্ছে বলছে যে এটা অ্যাম্পি থিয়েটার গ্রাউন্ড এরা। আর ওইখানে যে এগুলো দেখতে পাচ্ছ ওগুলো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বানানো হয়েছিল 5000 বছর আগেও, এরা অ্যাম্পি থিয়েটার গ্রাউন্ড বানিয়েছিল আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর এইটা হচ্ছে মূল প্রবেশ পথ ছিল হরপ্পা সভ্যতায় বা এই সিটির ভেতর। হরপ্পা ওই পোর্শনে, ওই দিকে আমার হাতের দিকে যে পোর্শনটা দেখছো, ওইখানে হচ্ছে যারা সাধারণ মানুষ, কৃষাণ যারা চাষবাস করে বাস করে তাদের জন্য ওই পোর্শনটার হাইট হচ্ছে 6 মিটার। তারপরে ছিল 9 মিটার হাইট, এটা হচ্ছে মিডিওকার যারা মধ্যবিত্ত যারা লোক তাদের জন্য। আর এই আপার পোর্শনটা, এটার হাইট হচ্ছে 12 না 15 মিটার বললো, এটা হচ্ছে তার মূল গেট। এটা হচ্ছে একদম তখন সমাজের সবচেয়ে প্রভাবশালী লোক বা যারা সিটির ভেতর যারা সবচেয়ে ইম্পর্টেন্ট লোক, তারা এই হাইটওয়ালা জায়গাটায় থাকতো। মানে 3টে ক্যাটাগরিতে সিটিটা ভাগ ছিল, हायर मीडियम और लोअर। अच्छा, हम लोग यहाँ से स्टार्ट करते हैं ना, वो लोग ऐसा उल्टा है,
उर्दू के हिसाब है। और डिकोड कर देंगे तो पद्मश्री मिलेगा। हाँ, इसकी साइड যেখানে তোমাদের হারাপ্পা সিভিলাইজেশনের এন্ট্রি পয়েন্ট দেখালাম, মানে হায়ার ডিভিশনে যাওয়ার জন্য ওখানে কিন্তু টিন দিয়ে জায়গাটা ঢেকে রাখা হয়েছে। ওখানে ফিট হাইটের এই লেটারগুলোকে পাওয়া গেছে, 10টা লেটার এরকম পাওয়া গেছে এবং এগুলো এখনও ডিকোডিং করা হয়ে ওঠেনি বা ডিকোডিং করতে কেউ পারেনি। তো যদি ডিকোডিং করা সম্ভব কেউ করতে পারে তাহলে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়ে যাবে তোমরা। সিভিলাইজেশনের পয়েন্টটা থেকে দৌড়ে দৌড়ে এসে গাড়িতে উঠলাম যাতে সানসেটটা দেখা যায়। 10 মিনিটের মধ্যে সানসেট হবে আর আমাদের এখান থেকে এখনও 5 কিলোমিটার যেতে হবে রোড টু হেভেনের রাস্তাটা স্টার্ট হওয়ার জন্য। একটুর জন্য মিস হলো সানসেটটা। ভেবেছিলাম ড্রোন শট নেব, বাট গাড়িতে বসেই সানসেট দেখলাম। 2-3 মিনিটের জন্য সানসেটটা আমি মিস করলাম, ড্रोन शॉटটা मिस করলাম সানসেটের। তো যাই হোক, लाइफ में कितना भी भाग लो कुछ ना कुछ तो छूटेगा ही, तो जहाँ पर हो उसी का मजा लो। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যেই জন্য এই ট্রিপে আসা, রোড টু হেভেন দেখার জন্য আসা। রোড টু হেভেনকে আসার আগে আমি ভিডিওতে বা ফটোতে যেভাবে দেখেছি যতটা দেখার ইচ্ছে ছিল, বাট মনে একটা ভয় ছিল যে সময় যাচ্ছি সেই সময় রোড টু হেভেনকে কেমন দেখতে লাগবে। এটাও ছিল যে যদি ভোরবেলা যাই তাহলে কীরকম দেখতে লাগবে, দুপুরে যাই যদি কীরকম দেখতে লাগবে, বা সন্ধ্যেবেলা যদি আসি তাহলে কীরকম দেখতে লাগবে। আমি যেটা দেখতে চেয়েছিলাম ইদার দুদিকে সাদা মধ্যিখানে রাস্তাটা বা জল জমে আছে এরকম, আর না হলে একদিকে হলুদ স্যান্ড আর একদিকে হোয়াইট স্যান্ড। তো আমার ফরচুনেট আমি 3 ধরনটাই দেখতে পেরেছি, মানে দুদিকে হোয়াইট সল্ট ডেজার্টও দেখতে পেয়েছি, একদিকে ইয়েলিশ একদিকে হোয়াইট, দুদিকে জল জমে আছে, একদিকে জল জমে আছে একদিকে জল নেই। আর আমরা এসেছিলাম যখন রোড টু হেভেন এন্টার করছি তখন 2:30-3টে মতো বাজে। তো সেই সময়ে যা ভিউ পেয়েছি বাবা, 2-3টের সময় কিন্তু এখানে টেম্পারেচার যথেষ্ট হয়, বাট এত সুন্দর হাওয়া দিচ্ছে না, তোমার এক ফোঁটা গরম হবে না। তো যাই হোক, রোড টু হেভেনকে মন ভরে দেখেছি। আর একটুর জন্য সানসেটটা মিস হলো, দেখো এখনও ভিউটা রয়ে গেছে সানসেটের। তো মন খারাপের কিছু নেই, যে ভিউ রোড টু হেভেনের পেয়েছি, যে ড্রোন শটগুলো পেয়েছি, কেমন লাগলো তোমরা জানিও। অনেক এফার্ট লাগে, তো অবশ্যই যদি আমার কাজগুলোকে ভালো লাগে তো একটু সাপোর্ট দেখিও। তো যাই হোক, এই ভিডিওটাকে বা এই সিরিজটাকে, গুজরাট ট্রাভেলের এই রণোৎসব বা দ্য গ্রেট রান অফ কচ্ছ সিরিজটাকে এখানেই শেষ করছি। কালকে আমার ফ্লাইট আছে আহমেদাবাদ টু কলকাতা, কালকে ভুজ টু আহমেদাবাদ ডিরেক্ট জার্নি করব, তারপর আহমেদাবাদ থেকে ফ্লাইট ধরে ডিরেক্ট কলকাতা, মানে বিশাল একটা কালকে জার্নি আছে। তো আর সেভাবে ব্লগ শ্যুট করব না, গুজরাট ট্যুরের এই সিরিজটাকে এখানেই শেষ করছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর গুজরাট ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট করার জন্য ভিডিও শেষে একবার ওয়ান লাইফ ওয়ান ড্রিম ওয়েল ইজ জাস্ট দ্য বিগিনিং। চলো সবাই ভালো থেকো, টাটা।